হ্যালোইনের রাতে নৃশংসভাবে খুন করা হয় এক মহিলাকে। ঠিক ৩৫ বছর আগে একইভাবে তার বান্ধবীদেরকেও খুন করা হয়েছিল, যার রহস্য লুকিয়ে আছে ৩৫ বছর আগের অতীতের সময়ে। তো সেই রহস্য ভেদ করতে এবং মহিলার মৃত্যু ঠেকাতে তার মেয়ে এক অদ্ভুত চিন্তা করে। সে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে খুনিকে ধরিয়ে দেবার কথা ভাবে, যাতে তার মাকে আর খুন হতে না হয়। শেষ পর্যন্ত কি মেয়েটি তার উদ্দেশ্যে সফল হবে, নাকি টাইম ট্রাভেলের গোলকধাঁধায় নতুন কোনো বিপদ এসে হাজির হবে? জানতে হলে আসুন শুনে আসি ২০২৩ সালের টোটালি কিলার সিনেমার এক্সপ্লেনেশন। ক্রাইম সাংবাদিক ক্রিস অনেক পুরনো একটা কেসের পডকাস্ট করছিল। এই আনসলভড কেসটাকে বছরের পর বছর ধরে পডকাস্ট করেই সে লাইভ অতিবাহিত করছে। এর জন্য সে অনেক পুরস্কার এবং সম্মাননাও পেয়েছিল। তো কেসটা হলো, তাদের নর্থ ভার্নন শহরে প্রায় ৩৫ বছর আগে ৩টি মেয়ের বীভৎস লাশ পাওয়া যায়। প্রথম লাশটা পাওয়া যায় ২৭ অক্টোবর ১৯৮৭ সালে। টিফানি ক্লার্ককে তার বাড়ির গ্যারেজে খুন করা হয়। সেদিন তার ১৬তম জন্মদিন ছিল, আর তার শরীরে ১৬ বার ছুরি দিয়ে স্ট্রাইপ করা হয়েছিল। এর ঠিক দুদিন পরে দ্বিতীয় লাশটা পাওয়া যায় জঙ্গলের ভেতরে ১৬ বছর বয়সী মারিসা সঙের। তাকেও ঠিক একইভাবে ১৬ বার ছুরি দিয়ে স্ট্রাইপ করে মারা হয়েছিল। এরও দুদিন পরে হ্যালোইনের রাতে একটা পার্কিং লটে তৃতীয় লাশটা পাওয়া যায়। এবার খুনির শিকার ১৬ বছর বয়সী হেথার হার্নান্দেজ। তাকেও ঠিক একইভাবে ১৬ বার ছুরি দিয়ে ঘায়েল করে হত্যা করা হয়েছে। আর এরপরই হঠাৎ খুনি গায়েব হয়ে যায়। খুনের এরকম ধরনের কারণে এই সিরিয়াল কিলারের নাম দেওয়া হয় সুইট 16 কিলার। বেশ কিছু প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী খুনি কালো ড্রেস এবং একটা বিশেষ মাস্ক পরত। সেই থেকে এই ড্রেস আপ ভার্নন শহরে বিখ্যাত হয়ে যায়। প্রতি হ্যালোইনের রাতে অনেকেই এই ধরনের মাস্ক পরা শুরু করে। এমনকি ৩৫ বছর পেরিয়ে গেলেও এখনও সেই ক্রিঞ্জ রয়ে গেছে। যাই হোক, আজ ২০২৩ সালের হ্যালোইনের রাত ছিল। জেমি নামের একটি ১৬ বছর বয়সী মেয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তার মা প্যাম বাইরে যেতে বারণ করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ৩৫ বছর আগে সিরিয়াল কিলিংয়ের শিকার হওয়া টিফানি, মারিসা এবং হেথার তিনজনই প্যামের বেস্ট ফ্রেন্ড ছিল। সেই ঘটনায় একমাত্র প্যামই খুন হওয়া থেকে বেঁচে গিয়েছিল। তাই ৩৫ বছর পরেও প্যাম মনের ভেতরে সেই আতঙ্ক পুষে রেখেছিল। এই জন্যই সে একটু এক্সট্রা প্রোটেক্টেড। তবে জেমি আধুনিক মেয়ে, তার ক্যারাতের প্রশিক্ষণ নেওয়া আছে। প্যাম নিজেই মেয়েকে সেলফ ডিফেন্স শিখিয়েছিল। এছাড়া তার কাছের প্রোটেকশনের জন্য পেপার স্প্রে, রেপ অ্যালার্ম আছে। এমনকি মোবাইলের মাধ্যমে তার লোকেশনও ট্র্যাক করে নেওয়া যাবে। এই জন্য জেমি মায়ের কথাকে তেমন গুরুত্ব না দিয়ে বাইরে যাওয়ার জন্য জেদ ধরে। তাই অজ্ঞতা প্যাম মেয়েকে বাইরে যাবার অনুমতি দেয়। তবে সে সাথে করে জেমির বাবা ব্লেককেও পাঠিয়ে দেয়। বাবা জেমিকে জেমির বান্ধবী অ্যামেলিয়ার বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখানে জেমির অ্যামেলিয়ার মা লরেনের সাথেও দেখা হয়ে যায়। এদিকে জেমির মা প্যাম বাড়িতে একা ছিল। দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে প্যাম দরজার কাছে গিয়ে দেখে সুইট 16 কিলারের ড্রেস আপে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে প্যাম ঘাবড়ায় না, কারণ হ্যালোইনের রাতে এটা এখন নর্মাল ট্রেন্ড। কিন্তু যখনই লোকটা ছুরি বের করে, তখন প্যামের বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে। সে দরজা বন্ধ করে দৌড়ে গিয়ে পুলিশকে ফোন দেয়। কিন্তু ততক্ষণে খুনি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। প্যাম তার সর্বোচ্চ শক্তি দিয়ে খুনিকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে পরাস্ত হয় এবং খুনি তাকে ১৬ বার স্ট্রাইপ করে মেরে ফেলে। বাইরে থেকে আওয়াজ পেয়ে দুজন মেয়ে দেখার জন্য বাড়ির ভেতরে ঢোকে, আর তারা খুন এবং খুনি উভয়কে দেখে চিৎকার দিয়ে পালিয়ে যায়। খুনের ঘটনাটা আবারও চারিদিকে আতঙ্কের সৃষ্টি করে দেয়। সাংবাদিক ক্রিস লাইভে এসে নিউজটা কাভার করে এবং জানায় তার বান্ধবী প্যামের খুনের মাধ্যমে সুইট 16 কিলার আবারও ফিরে এসেছে। খুনের পরে বেশ কয়েকদিন কেটে যায়। জেমি এখনও মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। স্কুলের প্রিন্সিপাল জেমির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং ক্লাসের বাকি মেয়েদের সেলফ ডিফেন্স শেখানোর জন্য একজন এক্সপার্ট দিয়ে ট্রেনিং দেওয়ায়। স্কুল শেষ করে জেমি বাড়ি ফিরছিল, তখন প্রিন্সিপাল এবং শেরিফ কিয়ারা তাকে আটকায়। কিয়ারা জেমিকে জিজ্ঞেস করে তার মায়ের খুনের সময়ে তার বাবা কোথায় ছিল। এই প্রশ্নে জেমি একটু রেগে যায়, কারণ শেরিফ কিয়ারা তার বাবাকে সাসপেক্ট মনে করছে। শেরিফ বলে প্যাম এবং সাংবাদিক ক্রিসের ভেতরে হয়তো গোপন রিলেশন ছিল। পুলিশ কল ডিটেলস থেকে প্যামের ফোনে ক্রিসের অনেকগুলো মেসেজ পেয়েছে। এই জন্য শেরিফের ধারণা জেলাসি হয়ে হয়তো জেমির বাবা ব্লেক প্যামকে খুন করেছে। এটা শুনে জেমি রেগে যায় এবং বলে তোমার বাবার ব্যর্থতার দায় তুমি আমার বাবার ওপরে দেবার চেষ্টা করো না। তোমার বাবা যদি ৩৫ বছর আগে খুনিকে ধরতে পারত, তাহলে আমার মাকে মরতে হতো না।
আসলে ৩৫ বছর আগে যখন খুনি ৩টা খুন করেছিল তখন শেরিফের দায়িত্ব ছিল কেয়ারার বাবা ডেনিস। ডেনিস সেবার কেস সলভ করতে ব্যর্থ হয়েছিল। যাই হোক, জেমি স্কুল থেকে বেরিয়ে তার বান্ধবী অ্যামেলিয়ার কাছে যায়। অ্যামেলিয়া সায়েন্স প্রজেক্টের অংশ হিসেবে একটা টাইম মেশিন বানানোর চেষ্টা করছিল। যদিও টাইম মেশিনের ব্লুপ্রিন্ট, মডিউল সব অ্যামেলিয়ার মা লরেনের। লরেন অনেক বছর আগে টাইম মেশিনটা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। তাই অ্যামেলিয়া মাকে কিছু না জানিয়েই মেশিনটা নিয়ে গবেষণা করছে, যাতে মায়ের অসম্পূর্ণ কাজটা সে সম্পূর্ণ করতে পারে। অ্যামেলিয়া ধারণা করছে এই মেশিনটা চালু করতে হয়তো ওয়াইফাই কানেকশনের প্রয়োজন। ওয়াইফাই এবং জিপিএস এর মাধ্যমে দুটো জায়গা একে অপরের সাথে কানেক্টেড থাকবে এবং দুটো জায়গার মধ্যে টাইম ট্রাভেল করা সম্ভব হবে। টাইম মেশিনে একটা তারিখ ইনপুট দেওয়া ছিল, ২৭ অক্টোবর ১৯৮৭ সাল। এই দিনেই সুইট 16 কিলার প্রথম খুনটা করেছিল। এটা দেখে জেমির হঠাৎ মনে হয় সে যদি টাইম ট্রাভেল করে ৩৫ বছর আগে ফিরে যেতে পারে তাহলে সে খুনগুলো হওয়া থেকে খুনিকে আটকাতে পারবে এবং খুনিকে ধরিয়েও দিতে পারবে। তাহলে ৩৫ বছর পরে এসে তার মাকে আর মরতে হবে না। কথাটা জেমির মনে ভালো মতো গেঁথে যায়। এই জন্য সে বাড়ি ফিরে কেসের ব্যাপারে জানার জন্য ক্রিসের ভিডিওগুলো দেখতে শুরু করে। এই সময় রুমে ব্লেক আসলে জেমি তাকে জিজ্ঞেস করে তার মা আর ক্রিসের মধ্যে রিলেশন ছিল কিনা। ব্লেক জানায় তারা অনেক আগে থেকেই একে অপরের সাথে পরিচিত। প্যাম ক্রিসকে এই কেসের ইনভেস্টিগেশনে হেল্প করছিল। পুলিশ প্রশাসন সবাই এই কেস থেকে হাত গুটিয়ে নিলেও শুধুমাত্র ক্রিসই এখন পর্যন্ত এই কেসের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। ক্রিসের অনেক আগে থেকেই প্যামের ওপরে অ্যাট্রাকশন ছিল, তবে তারা বেশি দূর এগোনোর আগেই প্যাম জানতে পারে সে প্রেগনেন্ট এবং তার গর্ভে ব্লেকের সন্তান। এটা জানার পরে প্যাম ক্রিসের কাছ থেকে দূরে সরে আসে এবং ব্লেকের সাথে স্থায়ী হয়। ব্লেক জেমিকে ক্রিসের কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু জেমি পরের দিনই ক্রিসের সাথে দেখা করে। জেমি ক্রিসকে জিজ্ঞেস করে তার সাথে মায়ের রিলেশন ছিল কিনা। ক্রিস জানায় তাদের কোনো রিলেশন ছিল না, তারা জাস্ট ফ্রেন্ড ছিল। প্যাম তাকে কেসের ইনভেস্টিগেশনে হেল্প করছিল। জেমি ক্রিসের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারে। ৩৫ বছর আগে তৃতীয় খুনটা হবার পরে প্যাম তার লকারে একটা চিরকুট পেয়েছিল, যেটাতে লেখা ছিল ইউ আর নেক্সট ওয়ান ডে। প্যাম এই কথাটা ক্রিস ছাড়া আর কাউকে জানায়নি। ক্রিস জেমিকে সেই চিরকুটটা দেখায়। এরপরে জেমি আচমকা উঠে চলে যায় এবং অ্যামেলিয়ার সাথে দেখা করতে যায়। এই সময় হঠাৎ সুইট 16 কিলার জেমির ওপরে অ্যাটাক করে। জেমি পালিয়ে অ্যামেলিয়ার টাইম মেশিনে ঢুকে পড়ে। জেমি টাইম মেশিনে এলোপাথারিভাবে টিপতে শুরু করে, এতে টাইম মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যায়। তখনই খুনি এসে তার ওপরে আবারও অ্যাটাক করে। খুনি ছুরি দিয়ে আঘাত করলে ছুরির আঘাতটা টাইম মেশিনের ওপরে লাগে এবং জেমি খুনিকে বাইরে ঠেলা দিয়ে সরিয়ে দেয়। এ সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। মেটাল কন্ডাক্টরের ফলে টাইম মেশিনটা এবার সত্যিই কাজ করতে শুরু করে এবং জেমি নিজেকে ১৯৮৭ সালের ভার্নন শহরে একটা ফটোবুথের ভেতরে আবিষ্কার করে। ফটোবুথ থেকে বাইরে বেরিয়ে প্রথমে জেমি কিছুই বুঝতে পারছিল না। সে একদম থ মেরে গিয়েছিল। তার পরিচিত শহরটার রূপ একদমই পাল্টে গিয়েছে। পাল্টে গেছে মানুষের পোশাক আশাক এবং বেশভূষা। বাইরে বেরিয়ে জেমি তার মাকে খুঁজতে শুরু করে। জেমি একজন মহিলার কাছ থেকে শালটা জেনে নেয়। জেমি মহিলাকে সিরিয়াল কিলারের ব্যাপারে জিজ্ঞেস করলে বুঝতে পারে মহিলা এই ব্যাপারে কিছুই জানে না, অর্থাৎ এখনো এখানে খুনের ঘটনাটা ঘটেনি। তাই জেমি খুনটা আটকানোর একটা সুযোগ পেয়ে যায়। সে নিজের মায়ের নামটা বললে মহিলা তাকে চিনতে পারে এবং প্যামের স্কুলে নামিয়ে দেয়। জেমি স্কুলের রিসিপশনে গিয়ে বলে সে কানাডার স্কুল থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। সেই কালে বোধহয় মানুষ নর্মালি প্রতারণা করতো না, তাই রিসিপশনিস্ট জেমির কথা বিশ্বাস করে নেয় এবং তাকে ভর্তি ফর্ম দিয়ে দেয়। এরপরে জেমি জানতে পারে প্যাম এখন জিমে আছে, তাই সে জিমে জয়েন করে এবং জিম গ্রাউন্ডে গিয়ে তার মায়ের পাশাপাশি টিফানি, মারিসা এবং হেতারকেও দেখতে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইয়াং বয়সে প্যাম অত্যন্ত রুড, বেপরোয়া, অহংকারী এবং অসভ্য ছিল। প্যাম, টিফানি, হেতার এবং মারিসার অত্যাচারে স্কুলের বাকি মেয়েদের নাজেহাল অবস্থা হয়ে যেত। এর প্রমাণ একটু পরেই জেমি পেয়ে যায়। বল ছোড়াছুড়ি খেলার সময়ে তারা অন্যান্যদের মেরে নাক মুখ ফাটিয়ে দেয়। এমনকি জেমি নিজেও তার মায়ের রোশানল থেকে বাঁচতে পারে না। অবশ্য প্যাম তো আর তখন জানতো না জেমি তার নিজেরই মেয়ে। যাই হোক, খেলা শেষে জেমি প্যামের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, তবে প্যাম তাকে একদমই পাত্তা দেয় না। জেমি জানতে পারে আজ প্যামেরা তাদের বান্ধবী টিফানির বাড়িতে টিফানির বার্থডে পার্টিতে যাচ্ছে। টিফানির জন্মদিনে তারই বাড়ির পার্কিং লটের প্রথম খুনটা হয়েছিল। তাই জেমি বুঝে যায় আজই সেই দিন। তাই সে এই পার্টিটা বন্ধ করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু জেমির কথা না শুনে তারা চলে যায়। তখন জেমি শহরের শেরিফ ডেনিসের কাছে যায়। সে শেরিফকে জানায়
আজ এই শহরে একটা খুন হতে চলেছে। একজন সিরিয়াল কিলার টিফানি ক্লার্ককে খুন করবে। জেমি টাইম ট্রাভেল করার আগ মুহূর্তে ফটো বুথে তার এবং খুনির ফটো উঠে গিয়েছিল। জেমি শেরিফকে খুনির ফটোটাও দেখায়, কিন্তু জেমির কথা শুনে শেরিফের কাছে হাস্যকর লাগে, কারণ বিগত দীর্ঘ বছরের ইতিহাসে ভার্নন শহরে খুনের কোনো নজির নেই। শেরিফ জেমিকে পাত্তা না দিয়ে তাড়িয়ে দেয়। জেমি এবার মুশকিলে পড়ে যায়, কারণ তার কথা কেউই বিশ্বাস করছে না। তাছাড়া ভবিষ্যতে কি ঘটবে সেটা যদি কেউ আগেই বলে দেয় তাহলে বিশ্বাস করবেই বা কেন। যাই হোক, জেমির এবার তার বান্ধবী অ্যামিলিয়ার মা লরেনের কথা মনে পড়ে। এই মুহূর্তে কেউ যদি তার কথা বিশ্বাস করে বা তাকে হেল্প করতে পারে সেটা একমাত্র লরেন, কারণ লরেনই টাইম মেশিনটা বানানো শুরু করেছিল। তাই জেমি এবার স্কুলে গিয়ে লরেনকে খুঁজে বের করে এবং তাকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানায়। সে তারই মডেল করা টাইম মেশিনে চড়ে ভবিষ্যৎ থেকে এসেছে, আর সে এখন খুন হওয়া আটকাতে চায়। যেহেতু লরেনের টাইম মেশিনের ব্যাপারে আর কেউই জানতো না, আর জেমি সেটার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে জানাচ্ছিল, তাই লরেন সহজেই তাকে বিশ্বাস করে এবং হেল্প করতে চায়। তারা ফটোবুথের কাছে যাওয়ার সময়ে লরেন বলে প্যাম, টিফানি, মারিসা, হেথার এরা চারজন নিজেদের মলিস বলে পরিচয় দিত, কারণ তারা হিরোইন মলির ফ্যান ছিল। কিন্তু খুনি তো তিনজনকে 1987 সালেই খুন করে দিয়েছে। তাহলে প্যামকে খুনের জন্য সে 35 বছর কেন অপেক্ষা করলো? কথা বলতে বলতে তারা ফটোবুথের দিকে যাচ্ছিল, তখন তাদের কথা একটা লোক শুনে ফেলে এবং আর চোখে দেখে। তবে সে তাদের কিছুই বলে না। ফটোবুথের কাছে গিয়ে জেমি জানায় সে এটার মাধ্যমে এখানে এসেছে। লরেন টাইম মেশিনটা নিয়ে কাজ শুরু করে, তবে তারা জানতো না জেমি যদি খুনিকে খুন করা থেকে আটকায় তাহলে থিওরিটিক্যালি ভবিষ্যতে সেটার কেমন প্রভাব পড়বে। তবুও আপাতত তারা খুনিকে আটকানোর প্ল্যানেই অগ্রসর হয়। এদিকে বর্তমান সময়ে জেমির বাবা ব্লেক তাকে খুঁজে না পেয়ে শেরিফ ক্যারার কাছে যায়। সেখানে ক্রিসও উপস্থিত ছিল। এ সময় অ্যামিলিয়া এসে জানায় জেমি টাইম মেশিনে চড়ে অতীতে চলে গেছে, পাশাপাশি তার টাইম মেশিনটাও গায়েব হয়ে গেছে। স্বাভাবিকভাবেই কেউ অ্যামিলিয়ার কথা বিশ্বাস করে না। সবাই ভাবে জাফর ইকবালের সায়েন্স ফিকশন পড়ে এসে অ্যামিলিয়া এখানে মাতলামি করছে, তাই শেরিফ তাকে গুরুত্ব না দিয়ে রাগ করে চলে যায়। অন্যদিকে 1987 সালের সময়ে খুন আটকানোর জন্য জেমি লরেনকে নিয়ে টিফানির বাড়িতে যায়। সেখানে বড়সড় পার্টি হচ্ছিল। পার্টিতে অবশ্য সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তারা গিয়ে দেখে ডাগ নামের একটা ছেলেকে বাড়ির গেট থেকে বের করে দেওয়া হচ্ছে। জেমি ডাগকে দেখে চিনতে পারে এই ছেলেটাই গতদিন তাদের স্কুলে সেলফ ডিফেন্স শেখাতে এসেছিল। তারা ডাগের পাশাপাশি জেমি এবং লরেনকেও ঢুকতে দেয় না। তবে ডাগ জানায় পেছন দিক দিয়ে দেয়াল টপকে ভেতরে ঢোকার পথ আছে। তারা সেখান দিয়ে ভেতরে ঢোকে। পার্টিতে অনেক ইয়াং ছেলে মেয়ে উপস্থিত ছিল। জেমি সুইমিং পুল থেকে খুবই স্মার্ট সিক্স প্যাকওয়ালা একটা ছেলেকে উঠে আসতে দেখে। এই ছেলেটি ছিল জেমির বাবা ব্লেক। ইয়াং বয়সে ব্লেকের সাথে মধ্যবয়সী ব্লেকের কোনো মিলই নেই। তার চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো ব্লেক সে সময়ে টিফানির সাথে ডেট করছিল। তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেখানে সে সাংবাদিক ক্রিসকেও দেখতে পায়। ক্রিসকে পার্টিতে কেউ গুরুত্বই দিচ্ছিল না। চেনা মানুষগুলোর এমন অচেনা রূপ দেখে জেমি খুবই বিস্মিত হয়ে যায়। বিস্ময় কাটিয়ে জেমি প্যাম এবং তার বান্ধবীদের সাথে দেখা করে। জেমিকে দেখে ওরা সবাই বিরক্ত হয় এবং জেমিদের আবারও বাইরে বের করে দেওয়া হয়। প্যামদের বন্ধু রেন্ডি জেমিকে বাইরে তুলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তবে জেমি নাছোড় বান্দা, সে আবারও পার্টিতে ঢোকে আর ঢুকেই জানতে পারে ব্লেক আর টিফানির এই মুহূর্তে ব্রেকআপ হয়ে গেছে, কারণ ব্লেক টিফানির সাথে এডির সিক্রেট রিলেশনের কথা জেনে গিয়েছে। অবশ্য টিফানির এতে কিছুই আসে যায় না। সে একটু পরে এডির সাথে রুমে গিয়ে একান্ত সময় কাটাতে শুরু করে। জেমি জানতো টিফানি যদি একা হয়ে যায় তাহলেই তাকে খুন হতে হবে, তাই সে প্যাম সহ বাকিদের এই ব্যাপারে অ্যালার্ট করছিল। কিন্তু কেউই তার কথাকে গুরুত্ব দিচ্ছিল না। আবার টিফানিকেও পার্টিতে দেখা যাচ্ছিল না। তাই জেমি টিফানিকে খুঁজতে শুরু করে। এ সময় টিফানি এডির সাথে রুমেই ছিল। টিফানি ফ্রেশ হতে বাথরুমে ঢোকে। বাথরুম থেকে বের হয়ে এসে দেখে এডি নেই। সে এডির জন্য বেডে বসে অপেক্ষা করছিল। এ সময় একজন সুইট 16 কিলার ড্রেস আপে বেরিয়ে আসে এবং ছুরি দিয়ে টিফানির ওপরে অ্যাটাক করে। জেমি যতক্ষণে টিফানির রুমে যায় ততক্ষণে খুনি খুন করে পালিয়ে গিয়েছে। এ সময় বাইরে থেকে খোলা দরজা দিয়ে প্যাম সহ বাকিরাও টিফানির ডেড বডি দেখতে পায়। কিছুক্ষণের ভেতরেই পুলিশ চলে আসে। জেমি শেরিফ ডেনিসকে বলে তখন যদি আমার কথা শুনতেন তাহলে টিফানির খুনটা আটকানো যেত। শেরিফ উল্টো খুনের জন্য জেমিকেই সন্দেহ করছিল। তখন প্যাম সাপোর্ট দিয়ে বলে জেমি টিফানির খুনটা আটকানোর চেষ্টা করছিল। এটা শুনে আর শেরিফ জেমিকে কিছুই বলে না। একটু পরে প্যাম বাড়ি চলে যাচ্ছিল।
তখন জেমি এবং লরেন তাকে সঙ্গ দেয়। প্যাম জিজ্ঞেস করে জেমি কিভাবে আগে থেকে জানলো যে টিফানির মার্ডার হতে চলেছে। জেমি আসল সত্যটা লুকিয়ে জানায় সে একজন জ্যোতিষী, সে ভবিষ্যৎ দেখতে পারে। জেমি বলে এরপরে খুনি আরো 3টে খুন করবে, মারিসা, হেতার এবং প্যামকে। কথাটা শুনে প্যাম আঁতকে ওঠে, তবে সে জেমিকে বাকি খুনগুলো হওয়া থেকে আটকাতে হেল্প করতে চায়। এরপরে তারা 3জনে প্যামের বাড়িতে চলে যায়। জেমি প্যামকে তাদের শত্রু সম্পর্কে জিজ্ঞেস করে তারা কারো কোনো ক্ষতি করেছে কিনা। প্যামদের মলিস গ্রুপটা এতটাই অভদ্র ছিল যে তাদের শত্রুর অভাব ছিল না, তাই অ্যাকচুয়ালি তাদের কে খুন করতে চাইছে এটা প্রেডিক্ট করা প্রায় অসম্ভব। যাই হোক, এদিকে বর্তমান সময়ে অ্যামেলিয়া আরেকটা টাইম মেশিন বানিয়ে ফেলেছিল। সে মেশিনটা টেস্ট করছিল। এই সময় তার কাছে সাংবাদিক ক্রিস আসে এবং বলে সে লিখেছিল টিফানি ডেড বডি গ্যারেজে পাওয়া গেছে, কিন্তু ক্রাইম সিনের ফটোতে দেখা যাচ্ছে তার ডেড বডি নিজের বেডরুমে পাওয়া গেছে। ফটোটা দেখে অ্যামেলিয়া বুঝে যায় এটা ম্যান্ডেলা ইফেক্ট। অতীতের ঘটনার পরিবর্তনের কারণে ভবিষ্যৎকালেও সেটার আঁচড় পড়েছে। ক্রিস তাকে আরও কয়েকটা ফটো দেখায়। এর মধ্যে পার্টির একটা ফটোতে সে ইয়াং প্যামদের সাথে জেমিকেও দেখতে পায়, আর দেখেই উচ্ছ্বসিত হয়ে বলে জেমি একদম জায়গা মতো পৌঁছে গেছে। সে ক্রিসকে বলে সেখানে টিফানির মার্ডার হয়ে গেলেও মারিসা এবং হেতারের খুন হওয়া এখনও বাকি আছে। জেমি যদি ওদের খুন হওয়া আটকাতে পারে তাহলে ভবিষ্যতে ওরা সবাই জীবিত থাকবে। তাই অ্যামেলিয়া আবারও তার টাইম মেশিনটা নিয়ে কাজ শুরু করে, যাতে জেমির কাজ কমপ্লিট হয়ে গেলে সে আবার জেমিকে বর্তমানে ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে পরের দিন জেমি প্যামদের স্কুলে যায়। নেক্সট খুনটা আগামীকাল হতে চলেছে, তাই জেমি তাদের সবাইকে দূরে কোথাও নিয়ে যেতে চাইছিল। জেমি মারিসার বার্থডে উপলক্ষে দূরে কোথাও যাওয়ার অফার দিলে সবাই এতে রাজি হয়ে যায়। পরের দিন যখন তারা ড্রাইভে বের হয় তখন তারা স্কুলের বিভিন্ন টুকটাক কথাবার্তা বলছিল। কথার ফাঁকে জেমি লার্চের কথা জিজ্ঞেস করে। লার্চ গতদিন স্কুলে জেমির ল্যাব পার্টনার ছিল। জেমির লার্চের আচরণ বেশ অদ্ভুত লাগছিল। তারা জানায় লার্চ ফ্যাট ফ্রিসের ভাই। তাদের সাথে একটা মেয়ে পড়তো যাকে তারা ফ্যাট ফ্রিজ বলে বুলি করত। সেই মেয়েটা কিছুদিন আগে গাড়ি ড্রাইভের সময় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। লার্চ হলো সেই মেয়েটির ভাই। মেয়েটা মরার পরেই এই ছেলেটা স্কুলে ভর্তি হয়েছিল। জেমি আতকে উঠে বলে তারা সাসপেক্ট লিস্টে লার্চের নামটা বলেনি কেন। তারা জানায় লার্চকে তাদের সন্দেহ হয়নি কখনো। তো জেমিও আর গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে জেমি বড়সড় শক খায়, কারণ তারা যেখানে পার্টি করতে এসেছে ঠিক সেখানেই মারিসার লাশ পাওয়া গিয়েছিল। অর্থাৎ তারা বেছে বেছে ভাগ্যক্রমে মার্ডার স্পটই চলে এসেছে। এ সময় সেখানে আরেকটা গাড়িতে করে কিয়ারা, রেন্ডি এবং ব্লেকও চলে আসে। জেমি আবারও বিরক্ত হয়ে বলে তাদের এতজনকে ইনভাইট করা উচিত হয়নি। জেমি তাদের বারবার সাবধান করে দেয় আজ রাতে কোনো অঘটন ঘটতে পারে, তাই তারা যেন সবাই সতর্ক থাকে। জেমি তাদের এক জায়গায় রাখার চেষ্টা করছিল, তাই তারা বিরক্ত হয়ে জেমিকে কৌশলে বাইরে রেখে ভেতর থেকে দরজা আটকে দেয় এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগেই খুনি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাইরে থেকে সেটা খেয়াল করে জেমি বিভিন্ন ঘরের দরজা জানালা দিয়ে তাকাতে থাকে আর দেখতে পায় খুনি মারিসাকে না, বরং এবার হেতারকে টার্গেট করেছে। জেমি তাকে বাঁচানোর জন্য বাইরে থেকে ডাকাডাকি শুরু করে। তখন সবাই সতর্ক হয়ে জেমিকে ভেতরে ঢুকতে দেয়। এদিকে খুনি ঘুমন্ত হেতারকে ছুরি চালাতেই যাচ্ছিল। তখন হেতারের ঘুম ভেঙে যায় এবং খুনিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু খুনি তাকে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করে করে মেরে ফেলে। এই সময় বাকিরা সেখানে চলে আসে এবং খুনিকে প্রতিহত করার চেষ্টা করে, তবে খুনি সবাইকে ধরাশয়ী করে পালিয়ে যায়। জেমি খুনিকে লাঠি দিয়ে আঘাত করেছিল। লাঠিতে তার রক্তের নমুনা লেগেছিল। জেমি রক্তের নমুনা শেরিফকে দিয়ে বলে তারা ডিএনএ টেস্ট করে খুনির ট্রেস পাবে, কিন্তু ওই সময় ডিএনএ টেস্টের অস্তিত্বই ছিল না, তাই জেমির এই প্রচেষ্টাও কাজে লাগে না। পরের দিন স্কুলের সামনে টিফানি এবং হেতারের খুনের ব্যাপারে ব্রডকাস্ট করা হচ্ছিল। পাশে দাঁড়িয়ে জেমি এবং লরেন কথা বলছিল। জেমি খুব চিন্তিত ছিল, কারণ অতীতে আসার পরে খুনিকে আটকাতে গিয়ে খুনের ভিকটিম চেঞ্জ হয়ে গেছে। যে খুনটা মারিসার হবার কথা ছিল সেই খুনটা হেতারের হয়ে গেছে, তাই পরের ভিকটিম কে হবে সেটা আন্দাজ করা প্রায় অসম্ভব। জেমি লরেনকে জিজ্ঞেস করে টাইম মেশিন বানানোর কাজ কত দূর। লরেন একটা প্রোটোটাইপ বের করে যেটা সে টাইম মেশিনের জন্য বানিয়েছিল, কিন্তু সেটা তখনও কাজ করছিল না। জেমি আসার সময়ে তার মোবাইলটা সাথে এনেছিল। এই 1987 সালে ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল না, অথচ টাইম মেশিন অ্যাক্টিভেট করার জন্য
ওয়াইফাই কানেকশনের প্রয়োজন হয়। জেমি মোবাইলটা থেকে হটস্পট শেয়ার করে টাইম মেশিনটা অ্যাক্টিভ করতে চেয়েছিল, কিন্তু এতদিন জেমির মোবাইলে সিগন্যাল পাচ্ছিল না। তবে আজ হঠাৎ তারা খেয়াল করে মোবাইলে সিগন্যাল পাওয়া যাচ্ছে। তারা উৎসাহী হতে না হতেই আবার সিগন্যাল কেটে যায়। এ সময় তারা খেয়াল করে সাংবাদিকদের স্যাটেলাইট গাড়িটা চলে যাচ্ছে। এতে তারা বুঝতে পারে এখানে মিডিয়ার স্যাটেলাইট গাড়ির মাধ্যমে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল। এই জন্যই সেই স্যাটেলাইটের মাধ্যমে ফোনে সিগন্যাল পাচ্ছিল। সুতরাং তারা এবার ফোনের সাথে টাইম মেশিন কানেক্ট করার উপায় পেয়ে যায়। তবে এ সময় আরেকটা সমস্যা হয়ে যায়। জেমির ফোনের চার্জ ফুরিয়ে আসছিল। তার ফোনে যা চার্জ আছে তাতে সে আর 7.5 ঘন্টার মতো সময় পাবে। এই সময়ের ভেতরে ভবিষ্যতে ফিরে যেতে না পারলে জেমি অতীতেই আটকা পড়বে। তাই লরেন তাকে ফিরে যাবার পরামর্শ দেয়, কিন্তু জেমি বলে সে খুনিকে না ধরা পর্যন্ত যাবে না। তৃতীয় খুনটা হতে চলেছে রাতে হ্যালোইন পার্টিতে। লরেন বলে হ্যালোইন পার্টি লাইভ টেলিকাস্ট করা হয়, তাই সেখান থেকে তারা মোবাইলে নেটওয়ার্ক কানেকশন আনতে পারবে। তারা খুনিকে ধরার পরে আবারও টাইম মেশিনে করে জিমিকে ভবিষ্যতে পাঠিয়ে দেবে। তো লরেন টাইম মেশিনটা রেডি করতে বেরিয়ে যায়। জিমি এই সময় একটা গাড়ি নিয়ে লার্চকে যেতে দেখে। ঠিক এই গাড়িটা সে টিফানির বাড়ির সামনেও দেখেছিল। তাই জেমি লার্চকে ফলো করে পার্কিং লটে যায়। লার্চ না থাকার সুযোগে জেমি গাড়িটা চেক করতে শুরু করে। গাড়ির ভেতরে অসংখ্য জঞ্জাল দেখে প্রথমে জেমি একটু ভয়ই পায়, এখানে আবার লাশ লুকানো আছে কিনা। তবে সেখানে সন্দেহজনক কিছুই ছিল না। এ সময় লার্চ ওখানে চলে আসলে জেমি তাকে আতঙ্কে লাথি দিয়ে দেয়। লার্চ খুবই নাজুক স্বভাবের ছিল। সে ভেবেছিল জেমি তার ভিডিও গেম চুরি করতে এসেছে। লার্চ একটা ভিডিও গেম তৈরির চেষ্টা করছিল। তার ধারণা একদিন সে অবশ্যই একটা ভিডিও গেম তৈরি করতে পারবে। জেমি লার্চকে জিজ্ঞেস করে খুনের দিনে সে টিফানির বাড়ির সামনে কি করছিল। লার্চ কসম কেটে বলে সবাই তাকে সন্দেহ করে, কিন্তু সে কাউকে খুন করেনি। সে টিফানির বাড়ির পার্টিতে জয়েন করতে চাইছিল, কিন্তু ভেতরে যাবার সাহস পাচ্ছিল না বলে বাইরে দাঁড়িয়েছিল। এ সময় সেখানে ডাক চলে আসে এবং বলে শুধুমাত্র হল মনিটর ছাড়া কারো স্কুলের পেছনের দিকে আসার অনুমতি নেই। ডাক এখানে হলো মনিটর, তাই সে ওদের দুজনকে চলে যেতে বলে। লার্চও খুনির ভয়ে বেশ আতঙ্কিত হয়েছিল, তাই সেও এখান থেকে চলে যেতে চায়। এটা শুনে ডাক বলে সে 8 বছর ধরে ক্যারাতে শিখছে, তাই সে থাকতে কারো ভয় নেই। তো তারা আরো দু একটা কথাবার্তা বলে চলে যায়। পাশাপাশি লার্চের সরলতা দেখে জেমি লার্চের ওপর থেকেও সন্দেহ কেটে যায়। যাই হোক, সন্ধ্যার আগে জেমি লরেনের কাছে গিয়ে জিজ্ঞেস করে টাইম মেশিনের কাজ কত দূর। লরেন জানায় তার প্রোটোটাইপে পর্যাপ্ত পরিমাণে এনার্জি জেনারেট করতে পারছে না, তাদের আরও বেশি পরিমাণে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন। তখন তাদের কোয়ান্টাম ড্রপ পার্কের দিকে নজর পড়ে। তারা কোয়ান্টাম ড্রপকে টাইম ট্রাভেলের মাধ্যম হিসেবে ইউজ করার সিদ্ধান্ত নেয়। লরেন কোয়ান্টাম ড্রপে গিয়ে তার প্রোটোটাইপটা সেট করার কাজে লেগে পড়ে। আর জেমি বাইরে এসে মারিসা, প্যাম, রেন্ডি এবং ব্লেককে নিয়ে পার্টিতে ঢোকে। তবে সে সবাইকে অ্যালার্ট করে দিয়ে পজিশন নিয়ে নিতে বলে, যাতে তারা খুনিকে কৌশলে ফাঁদে ফেলতে পারে। এদিকে বর্তমানের অ্যামেলিয়া তার টাইম মেশিনটা রেডি করে ফেলেছিল। সেখানে সাংবাদিক ক্রিসও উপস্থিত ছিল। অ্যামেলিয়া বলে এখন শুধুমাত্র একটা মেটাল কন্ডাক্টর দরকার, তাহলে মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সে ক্রিসকে একটা মেটাল কন্ডাক্টর আনতে বলে। অন্যদিকে জেমিরা সবাই হ্যালোইনের পুতুল রাখার ঘরে ছদ্মবেশে লুকিয়েছিল। এ সময় মারিসা কিছু না জানার ভান করে ওই রুমে ঢোকে। মারিসাকে ফলো করে সে খুনিও ওই রুমে আসে। আসলে এটাই খুনির জন্য পেতে রাখা ফাঁদ ছিল। খুনি ভেতরে ঢুকতেই তারা চারিদিক থেকে আক্রমণ করে। যদিও খুনির কাছে তারা পরাস্ত হয়েই গেছিল, তবে শেষ মুহূর্তে কিয়ারা এসে খুনিকে পেছন থেকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। এরপরে তারা খুনির মুখোশটা সরিয়ে চমকে ওঠে, কারণ খুনি আসলে তাদেরই বন্ধু ডাক। তারা বুঝতে পারছিল না ডাগের তাদের ওপরে কিসের রাগ। ডাগের গলায় একটা লকেট ছিল, সেটা খুলে তারা ডাগের সাথে ফ্যাট্রিসের ফটো দেখতে পায়। এতে প্যামের মনে পড়ে ট্রিস আর ডাগের ভেতরে রিলেশন ছিল, কিন্তু তারা এমন কি করেছে যার কারণে ডাগ প্রতিশোধ নিচ্ছিল। এ সময় মারিসা স্বীকার করে তারা শুনেছিল ট্রিস আর কোচ জেনের মাঝে অবৈধ সম্পর্ক ছিল। তাই ব্যাপারটা জানার জন্য টিফানি ট্রিসকে নিজের বাড়িতে একটা পার্টিতে ইনভাইট করেছিল। সে ট্রিসকে অনেক মদ খাইয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ট্রিস কিছুই স্বীকার করে না। তখন তারা ট্রিসকে একা ড্রাইভ করে বাড়ি পাঠিয়ে দেয়। মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ট্রিস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেটার প্রতিশোধ নিতেই ডাগ তাদের এক এক করে খুন করছিল। কিন্তু ব্যাপার হলো প্যাম সেদিনের পার্টিতে ছিল না, অর্থাৎ সে এই ঘটনার সাথে জড়িত না। তাহলে খুনি 35 বছর পরে প্যামকে কেন খুন করেছিল? আর খুনি প্যামের জন্য হুমকি দিয়ে চিরকুটি বা কেন পাঠিয়েছিল? তাহলে কি 35 বছর পরে খুনির বেশ ধরে অন্য কেউ প্যামকে হত্যা করেছিল? তারা কিছু ভেবে ওঠার আগেই আবার আরেকজন খুনির বেশে সেখানে চলে আসে।
এবং আচমকা মারিসের গলায় ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে। তারা ভয়ে দিকবেদিকে পালিয়ে যায়। জেমি বুঝতে পারে এই খুনিটা ভবিষ্যৎ থেকে এসেছে, তবে সে ডাগ না, সে অন্য কেউ, কারণ অতীতের ডাগ মরে যাবার সাথে সাথে ভবিষ্যতও তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এদিকে বর্তমান সময়ে লরেন বাড়ি ফিরে দেখে অ্যামিলিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, অর্থাৎ অ্যামিলিয়ার নতুন বানানো টাইম মেশিনে চড়েই খুনি এখানে এসেছে। যাই হোক, খুনি পথে যাকে পাচ্ছিল তাকেই খুন করছিল। এমনকি আতঙ্ক সৃষ্টির জন্য যে সাংবাদিক লোকটা লাইভ টেলিকাস্ট করছিল, খুনি তাকে লাইভ চলাকালীন খুন করে ফেলে। আর এই সাংবাদিকটা অ্যাকচুয়ালি ছিল ক্রিসের বাবা। এদিকে জেমি দৌড়ে লরেনের সাথে কোয়ান্টাম ড্রপে যায়। লরেন বলে সে জেমিকে ফিউচারে অর্থাৎ বর্তমান সময়ে পাঠিয়ে দেবে, তবে সে টাইম মেশিনে একদিন আগের সময় সেট করে দিচ্ছে যাতে জেমি তার মায়ের খুনের একদিন আগে পৌঁছে এবং মায়ের মৃত্যুটা আটকাতে পারে। লরেন জেমিকে বলে দেয় সে যেন কোনোভাবেই কন্ট্রোল পডের বাইরে না যায়। এই কোয়ান্টাম ড্রপটা এত জোরে ঘুরবে এবং ফোর্স ক্রিয়েট করবে যে কন্ট্রোল পডের বাইরে থাকলে সে হয়তো বিস্ফোরিত হয়ে মরে যাবে। তো জেমি কন্ট্রোল পডের ভেতরে বসে পড়ে, কিন্তু এ সময় খুনি চলে আসে। খুনির পেছনে সেখানে প্যামও চলে আসে। জেমি এবার মহা মুশকিলে পড়ে যায়। এই মুহূর্তে তাদের খুনির সাথে ফাইট করা ছাড়া আর কোনো অপশন থাকে না, তাই দুজনে মিলে ফাইট করে। কিন্তু এক পর্যায়ে খুনি প্যামের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। জেমি কোয়ান্টাম ড্রপের দরজা খুলে প্যামকে বাইরে বের করে দেয়, আর হাওয়ার তোরে এবার খুনির মুখোশ খুলে যায় এবং দেখা যায় এটা আসলে সাংবাদিক ক্রিস। ক্রিস অ্যামিলিয়াকে অজ্ঞান করে টাইম মেশিনে চড়ে এখানে চলে এসেছে। জেমি খেপে গিয়ে বলে, কফিলের বাচ্চা, তুই আমার মাকে মেরে ফেলেছিস, এমনকি একটু আগে তুই নিজের বাবাকেও খুন করেছিস। ক্রিস বিভৎসভাবে হেসে বলে সে একবার না, দুবার প্যামকে হত্যা করেছে। বর্তমান সময়ে হ্যালোইনের রাতে ক্রিসই প্যামকে খুন করেছিল। আসলে 1987 সালে হওয়া মার্ডারের পডকাস্ট করেই ক্রিস এতদিন ধরে অনেক খ্যাতি পেয়েছিল এবং তার সংসার চলছিল, কিন্তু বহু বছর পেরিয়ে যাওয়ায় এই মার্ডার কেসের প্রতি মানুষের আগ্রহ ফুরিয়ে যাচ্ছিল। তাই সে কেসটাকে আবারও চাঙ্গা করতে প্যামকে হত্যা করেছিল, যাতে সবাই আবারও সুইট 16 কিলারের কেসের প্রতি আগ্রহী হয়ে ওঠে। কিন্তু মাকে বাঁচাতে জেমি টাইম ট্রাভেল করে অতীতে চলে আসায় ক্রিসের স্বপ্ন ভঙ্গ হতে চলেছিল, তাই সেও অতীতে চলে এসেছে। এখন সে সুইট 16 কিলারের ঘটনাকে রংচং মিশিয়ে আরও বেশি ফেমাস হয়ে যাবে। এছাড়া সে নিজের বাবাকে খুনের জন্য একদম অনুতপ্ত না, এটাও তার খ্যাতির মাধ্যম হয়ে উঠবে। তবে জেমি এটা কোনোভাবেই হতে দেবে না। জেমি ক্রিসকে নেইল গান দিয়ে শুট করে কন্ট্রোল পডের বাইরে পাঠিয়ে দেয়। এতে প্রচণ্ড ফোর্সের কারণে ক্রিসের বডিটা ব্লাস্ট করে। এরপরে জেমি বর্তমানে অর্থাৎ 2023 সালে পৌঁছে যায়। কোয়ান্টাম ড্রপ থেকে বেরিয়ে সে দৌড়ে নিজের বাড়ি চলে যায় এবং বাবা মাকে জীবিত দেখে তাদের জড়িয়ে ধরে। জেমির বাবা মা অবশ্য কিছুই বুঝতে পারছিল না এই কয়দিনে এত কিছু ঘটে গেছে, অথচ তাদের ওপরে এর কোনো আঁচড়ই পড়েনি। এই সময় সেখানে লরেন এবং অ্যামিলিয়া চলে আসে। তারাও জেমিকে জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয়ে যায়। আর কেউ না হোক, এই দুজনে তো জেমির টাইম ট্রাভেলের ব্যাপারে জানতো। লরেন জেমির সাথে কথা বলার জন্য তাকে বাইরে নিয়ে যায়। লরেন বলে জেমির অতীত থেকে বর্তমানে ফিরে আসতে 35 বছর ট্রাভেল করা লেগেছে, আর তার অতীতে যাবার কারণে বর্তমান সময়ের বেশ কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জন্য লরেন জেমিকে একটা ডায়েরি দেয়, যেটা পড়ে জেমি বুঝতে পারে সে যে দুনিয়া দেখে গিয়েছিল ফিরে আসার পরে সেখানে কি কি চেঞ্জ হয়েছে। এই সময় একটা ইয়াং ছেলেকে বাড়িতে ঢুকতে দেখে জেমি লরেনকে জিজ্ঞেস করে এই ছেলেটি কে। লরেন জানায় এটা জেমির বড় ভাই, আর এই ছেলেটির নাম হলো জেমি। এটা শুনে জেমি অবাক হয়ে জিজ্ঞেস করে আমাদের দুজনের নামই জেমি নাকি। এই সময় পেছন থেকে প্যাম এসে জেমিকে কোলেট বলে ডাক দেয়। অর্থাৎ অতীতে স্কুলের টাইমে প্যাম আর ব্লেক অনেক তাড়াতাড়ি একে অপরের ক্লোজ হয়ে গিয়েছিল, যার ফলে জেমির জন্মের আগেই তাদের একটা ছেলের জন্ম হয়ে গেছে। তাই জেমির নামটাও সেই পেয়েছে, আর জেমির নাম হয়ে গেছে কোলেট। লরেন জেমিকে ডায়েরিটা পড়তে বলে যাতে সে তার পরিচিত সবার চেঞ্জ হয়ে যাওয়া লাইফ সম্পর্কে জানতে পারে। যেমন বর্তমানের জেমির নাম কোলেট, তার বিয়েও হয়ে গেছে, তার স্বামী জ্যাসন এবং মেয়ে ভ্যারোনিকার সাথে তার সুন্দর সংসার চলছে। লরেন এখন বায়ো ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, আর অ্যামিলিয়া আগের মতো এখনও জেমির বেস্ট ফ্রেন্ড হয়েই আছে। তাদের লাইফে তেমন চেঞ্জ আসেনি। অতীতের প্যামের বন্ধু রেন্ডি এখন ভার্নন হাই স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছে। এই রেন্ডি জেমিকে টিফানির বার্থডে পার্টি থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর সে এখন জেমির স্কুলের প্রিন্সিপাল। কিয়ারা এখন চিফ অফ পুলিশ হয়ে গেছে। লার্জ অবশেষে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, সে একটা ভিডিও গেম বানিয়ে ফেলেছে। এছাড়া সে তার বোন ট্রিসের স্মৃতিস্মরণে একটা অ্যান্টি বুলিং অর্গানাইজেশন তৈরি করেছে, যাতে তার বোনের মতো আর কাউকে
বুলির শিকার হতে না হয়। আর 1987 সালের টিফানির সিক্রেট বয়ফ্রেন্ড এডি এখন অত্যন্ত বিখ্যাত রকস্টার হয়ে গেছে। আর বাকি থাকলো ক্রিস। বর্তমানের টাইমলাইন অনুযায়ী ক্রিস লাইভ টিভি শোতে বাবার মৃত্যু দেখে ট্রমাটাইজড হয়ে পড়েছিল। লরেন শেষবার শুনেছিল ক্রিস এখন ইন্ডিয়ার কোনো আশ্রমে আছে, তবে লরেন এখনও ক্রিসের ওপর থেকে নিজের নজর সরায়নি। বলা তো যায় না, ভিলেন আবার ফিরেও আসতে পারে। জিমি টাইম ট্রাভেল করে অতীতে যাওয়ার 1 সপ্তাহ না হতেই এতগুলো ইফেক্ট পড়েছে। এটা দেখে জেমি হতাশ হয়ে বলে, দূর ছাতা, আর কখনো টাইম ট্রাভেলই করব না। সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, আমরা অতীতে যা করি তার প্রভাব ভবিষ্যতেও পড়ে। এটা শুধুমাত্র টাইম ট্রাভেল না, বরং বাস্তব জীবনের জন্য প্রযোজ্য। অতীতে করা একটা কাজ ভবিষ্যতে আপনাকে উন্নতির শীর্ষে তুলে দিতে পারে, আবার মাটির সাথে মিশিয়েও দিতে পারে। তাই যে কোনো কাজের আগে ভাবুন আপনার কাজের জন্য ভবিষ্যতে কেমন ইফেক্ট করবে যাচাই করুন। তাহলে আপনাকে পরবর্তীতে কোনো বিপদে পড়তে হবে না। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ।